সবাইকে নমস্কার। আমার আগের ভিডিওতে আমি সাব 4 মিটার এসইউভি যে গাড়িটা স্কোডা কোম্পানি আনতে চলেছে সেটা সম্পর্কে আলোচনা করেছিলাম। সেটা সম্পর্কে একটু অ্যানালিসিসও ছিল যে ওই গাড়িটা যদি ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ করে তাহলে কোন কোন কোম্পানির কোন কোন গাড়ির কম্পিটিশানে এসে যাবে, এছাড়া স্কোডা কোন কাস্টমারকে টার্গেট করছে কিংবা স্কোডার ফিউচারে কোন কাস্টমারকে টার্গেট করা উচিত, এটা নিয়ে ডিটেলে অ্যানালিসিস ছিল। তো এখানে আমি অনেক টেকনিক্যাল টার্ম ইউজ করেছিলাম, আর এটা হয়েই থাকে যে কোনো অটোমোবাইল ভিডিও সম্পর্কে আলোচনা করার সময় আমি কিছু টেকনিক্যাল টার্ম বলেই থাকি। কিন্তু অসুবিধা হয়ে যায় তাদের যারা ভিডিওটা প্রথমবার দেখছে বা যারা অটোমোবাইল সম্পর্কে আস্তে আস্তে জ্ঞান অর্জন করছে। তো এরকমই একজন ভিউয়ার্স উনি আমাকে প্রশ্ন করেছিলেন যে আপনার প্রশ্ন বলেননি, উনি একটা স্টেটমেন্ট দিয়েছিলেন বলা যায় যে আমার ভিডিও ওনার ভালো লাগে, এটা ছিল স্টেটমেন্ট। কিন্তু তার পরের বারে একটা প্রশ্ন করেছেন যে আপনার অনেকগুলো টেকনিক্যাল টার্ম আমি এই ভিডিওতে শুনলাম যেগুলো আমি বুঝতে পারছি না, আপনি একটু এক্সপ্লেন করে দিলে ভালো হয়। 1 লিটার এমপিএফআই পেট্রোল ইঞ্জিন, আরেকটা ছিল 1 লিটার টিএসআই পেট্রোল ইঞ্জিন, এগুলো কিভাবে কাজ করে এই ইঞ্জিনগুলো এটা সম্পর্কে। তো আজকের ভিডিওতে এই দুটো ইঞ্জিন সম্পর্কেই আলোচনা করব, কিন্তু এই দুটো ইঞ্জিন সম্পর্কে আলোচনা করার সময় এই দুটোর ওপর বেস করে আমি একটা ডার্ক দিক তুলে ধরবো। ডার্ক দিক তুলে ধরার মানে হচ্ছে আপনি যখন কোনো শোরুমে যাচ্ছেন তখন আপনাকে একটা ব্রশিওর দেওয়া হচ্ছে যাতে ইঞ্জিন স্পেসিফিকেশান লেখা আছে, কিন্তু ইঞ্জিন স্পেসিফিকেশানটা আপনার চোখের সামনে রয়েছে, কিন্তু আপনি যখন কোনো এক্সপ্লেনেশন চাইছেন সেলসম্যানের কাছ থেকে বা যারা সেলস রিপ্রেজেন্টেটিভ আছে তাদের কাছ থেকে কিংবা অন্য কোনো লোকের কাছ থেকে, তারা কিন্তু সেই এক্সপ্লেনেশনটা দিতে পারছে না, কারণ তারা এই ব্যাপারটার মধ্যে হয়তো অতটা ঢোকে না বা তারা জানলেও বলতে চায় না। তো আজকে সেই জিনিসটাই আমার ভিডিওতে মেন থাকবে, এই দুটো পেট্রোল ইঞ্জিন সম্পর্কে এক্সপ্লেন করতে থাকবো, তার সাথে সাথে এই জিনিসটাও বোঝাতে থাকবো আর কি। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, খুবই ইম্পর্টেন্ট ভিডিও। আর সবথেকে বড় কথা হলো যে যারা নতুন গাড়ি কিনতে চাইছেন তারা কিন্তু এই ভিডিওটা অবশ্যই দেখুন, কারণ এতে আপনাকে কেউ ভবিষ্যতে ঠকাতে পারবে না। তো 1 লিটার এমপিএফআই পেট্রোল ইঞ্জিন সম্পর্কে আসি। 1 লিটার মানে হচ্ছে 1000 সিসি, এটা অ্যাকচুয়ালি 1000 সিসি হয় না, 999 সিসি হয়। তো এবার এটা 3 সিলিন্ডার ইঞ্জিন। এবার 3 সিলিন্ডার ইঞ্জিন মানে কি, 3টে সিলিন্ডার আছে ইঞ্জিনের মধ্যে। কীরকম আছে, এই একটা সিলিন্ডার, এই একটা সিলিন্ডার আর এই একটা সিলিন্ডার। বাই দ্য ওয়ে এই 3টে সিসি আমাকে স্পন্সর করেছে আমার ওয়াইফ, যে আমাকে বলেছে 3 সিলিন্ডারের জন্য তুমি এই 3টে কৌটো ইউজ করতে পারো। তো থ্যাঙ্কস টু মাই ওয়াইফ। তো যাই হোক, এই 3টে সিলিন্ডার থাকে ইঞ্জিনের মধ্যে, পরপর সাজানো থাকে। এবার এই একটা সিলিন্ডার দিয়ে আপনাকে দেখাই। প্রত্যেকটা সিলিন্ডারের একটা টিডিসি থাকে, একটা বিডিসি থাকে। টিডিসি মানে কি, টপ ডেড সেন্টার, যেটা এই গ্রিন কালার দিয়ে আমি রিপ্রেজেন্ট করছি। আর বটম ডেড সেন্টার, যেটা এখানে সেলোটেপ দিয়ে দিয়েছি, এটা দিয়ে আমি রিপ্রেজেন্ট করছি। এই সিলিন্ডারের মধ্যে একটা পিস্টন থাকে। তো পিস্টনটা কি হচ্ছে, ওপর নিচ করতে থাকছে, কারণ 4 স্ট্রোক ইঞ্জিন, 4টে স্ট্রোক করে, ওপর নিচ 4টে স্ট্রোক হয়ে গেল। তো এবার পিস্টনটা যতটা পথ অতিক্রম করছে এই নামার সময় বা ওঠার সময়, সেটাকে বলা হয় স্ট্রোক। তো কতটা অতিক্রম করে, এই যে হচ্ছে এটা বটম ডেড সেন্টার, যখন পিস্টনটা ওপর থেকে নামছে তখন এখান থেকে শুরু হচ্ছে, মানে পিস্টনের ওপরের পার্টটা এইখানে শেষ হয়, ঠিক আছে। পিস্টনটা এরকম মোটা হয়, এই মোটা পিস্টনটা এরকমভাবে যখন নামলো তখন এই অবধি নামবে, ঠিক আছে। তার মানে বটম ডেড সেন্টার অবধি নামলো। এবার যখন আবার উঠবে তখন এই অবধি উঠবে, অর্থাৎ পিস্টনটা সিলিন্ডারের পুরো অংশটা ধরে ওপর নিচ করছে না, কিছুটা অংশ বাকি থাকছে। মানে পিস্টনটা যখন নিচে নামছে এত অবধি ওপর অংশটা নামছে, আবার যখন ওপরে উঠছে এত অবধি ওপরে উঠছে, কারণ এই জায়গাটা ভ্যাকিউম রাখছে। ভ্যাকিউম রাখার কারণ হচ্ছে অন্য, এখানে এয়ার আর যে পেট্রোল বা ডিজেলের যে মিশ্রণটা, সেই মিশ্রণটার জন্য তো একটু জায়গা দেওয়া দরকার। তো সেই জন্য পিস্টনটা পুরো ওপরে ওঠে না, কিছুটা অংশ খালি রাখে। আর নিচে যখন নামে তখন পিস্টনটা নিচে নেমে যায় ঠিকই, কিন্তু এই জায়গাটা কিছুতেই ভর্তি করতে পারে না, কারণ পিস্টনের ওপরের অংশটা এই অবধি থাকে। অর্থাৎ গোদা বাংলা ভাষায় কি হলো, পিস্টন যখন ওপর নিচ করছে তখন যতখানি পথ অতিক্রম করছে সেটাই হচ্ছে স্ট্রোক, ঠিক আছে। আর বোর কাকে বলে, বোর হচ্ছে এই যে সিলিন্ডারটা আছে, এই সিলিন্ডারের যে ডায়ামিটার, এটাকে বোর বলা হয়। আপনি যে কোনো ব্রশিওরে দেখবেন যে কোনো ইঞ্জিনের স্পেসিফিকেশান লেখার সময় স্ট্রোক ইন্টু বোর লেখা থাকে। তো এরকম 1 লিটার এমপিএফআই ইঞ্জিনের ক্ষেত্রেও স্ট্রোক ইন্টু বোর লেখা আছে, যেমন স্ট্রোক হচ্ছে 76.4 মিলিমিটার, আর এর বোর হচ্ছে বা ডায়ামিটার হচ্ছে 74.5 মিলিমিটার, ঠিক আছে। এবার এই যে অংশটা এরা অতিক্রম করছে সিলিন্ডারের মধ্যে পিস্টনটা, সেটার যদি আপনি ভলিউম বার করতে চান তাহলে কি হবে,
পাই আর স্কোয়ার এইচ, ভলিউম বার করার ফর্মুলা। কোনো চোঙের বা সিলিন্ডারের ভলিউম বার করার জন্য পাই আর স্কোয়ার এইচ ফর্মুলা ইউজ হয়ে থাকে। তো পাই মানে কি 3.14, আর স্কোয়ার, আর মানে হচ্ছে রেডিয়াস, মানে এই বোর্ডটা হচ্ছে ডায়ামিটার, তার অর্ধেক করে দিন। বোর হচ্ছে এখানে আপনার 74.5, তার অর্ধেক যদি করেন তাহলে সেটা হচ্ছে 37.25 মিলিমিটার। আর স্ট্রোক হচ্ছে এখানে এইচ, আর এইচ মানে হচ্ছে 76.4 মিলিমিটার, অর্থাৎ স্ট্রোক। এবার পুরোটাকে সেন্টিমিটারে করে নিন, ঠিক আছে, মিলিমিটার টু সেন্টিমিটার। তার মানে 76.4 মিলিমিটার মানে হচ্ছে 7.64 সেন্টিমিটার। 74.5 মিলিমিটার যেটা বোর, সেটাকে যদি আমি সেন্টিমিটারে নিয়ে যাই তাহলে 7.45 সেন্টিমিটার। এবার এর অর্ধেক করলাম, তার মানে 3.725 সেন্টিমিটার, ঠিক আছে, মানে রেডিয়াসটা। এবার পাই আর স্কোয়ার এইচ ফর্মুলায় ফেলে দিলাম। পাই মানে হচ্ছে 3.14, 3.725 এর স্কোয়ার ইন্টু 7.64। এটাকে যদি আপনি হিসেব করেন, মানে গুণ করেন, তাহলে দেখতে পাবেন যে 332.87 সেন্টিমিটার কিউব এর আনসার বেরিয়েছে, অর্থাৎ 333 সেন্টিমিটার কিউব বা সিসি। অর্থাৎ একটা সিলিন্ডারের পিস্টনটার মুভমেন্টের যে ভলিউমটা সেটা হচ্ছে 333 সিসি। এবার তিনটে সিলিন্ডার গুণ করে দিন, তিনটে সিলিন্ডার প্রত্যেকটায় 333 333 333 যদি গুণ করেন তাহলে দেখবেন 999 সিসি। অর্থাৎ এই 1 লিটার ব্যাপারটা, অর্থাৎ 999 সিসি ব্যাপারটা এইখান থেকেই এসছে। এবার আপনার কাছে ক্লিয়ার হয়ে গেল। আপনি যদি কোনো শোরুমে যান, সেখানে যদি আপনাকে বলা হয় যে 1.5 লিটার ন্যাচারালি অ্যাসপিরেটেড বা টার্বোচার্জ যাই হোক না কেন, সেটা 4 সিলিন্ডার ইঞ্জিন, তাহলে আপনি ইজিলি বার করতে পারবেন। যদি আপনার বোর স্ট্রোক আপনার জানা থাকে তাহলে আপনি অনায়াসে কত লিটারের ইঞ্জিন সেটা ক্রস চেক করে নিতে পারবেন। এবার আসি এমপিএফআই ইঞ্জিন। এটা কি? এমপিএফআই মানে হচ্ছে মাল্টি পয়েন্ট ফুয়েল ইঞ্জেকশন ইঞ্জিন। নর্মালি কোনো পেট্রোল ইঞ্জিনে কি থাকে, ধরুন একটা এয়ার আর ফুয়েল, সেটা মিক্স হলো, মিক্স হয়ে সেটা একটা সিঙ্গেল পয়েন্টের মধ্যে দিয়ে ইনটেক ম্যানিফোল্ডে গেল, ইনটেক ম্যানিফোল্ড থেকে সেটা 4খানা সিলিন্ডারে ভাগ হয়ে গেল। এটা নর্মাল পেট্রোল ইঞ্জিনের বিহেভিয়ার বা ক্যারেক্টারিস্টিক বলতে পারেন। কিন্তু এই এমপিএফআই যে পেট্রোল ইঞ্জিনটা আছে সেটা কীরকমভাবে সেট আপ করা আছে, ধরুন ফুয়েল ট্যাঙ্ক আছে, আমাদের যে ফুয়েল ট্যাঙ্ক, সেই ফুয়েল ট্যাঙ্ক আছে, সেই ফুয়েল ট্যাঙ্ক থেকে ওটা কোথায় যাচ্ছে, তেলটা ফুয়েল ফিল্টারে যাচ্ছে, ফুয়েল ফিল্টার থেকে কোথায় যাচ্ছে, এটা পাম্পে যাচ্ছে। পাম্প কি করবে, ফুয়েলটাকে টানতে থাকবে। এবার এই পাম্প যখন ফুয়েলটাকে টেনে নিয়ে আরও ফরওয়ার্ড করে দিল, সেটা কোথায় যাচ্ছে, প্রেশার রেগুলেটরে যাচ্ছে। প্রেশার রেগুলেটর মানে কি, প্রেশারটাকে রেগুলেট করছে। প্রেশার যদি বেশি হয় তাহলে সেটা আবার ঘুরিয়ে তেলটাকে ট্যাঙ্কে পাঠিয়ে দিচ্ছে। আর যদি প্রেশার রেগুলেটর দেখে যে ফুয়েলটা এসছে সেই ফুয়েলটা নর্মাল, মানে সেটা সিলিন্ডারে যাওয়ার যোগ্য, তাহলে সেটাকে ফরওয়ার্ড করে দিচ্ছে। এবার এই এমপিএফআই ইঞ্জিনে কোথায় ফরওয়ার্ড করছে, মিটারিং ডিস্ট্রিবিউটার বলে একটা ডিভাইস রয়েছে, সেইখানে ফরওয়ার্ড হয়। এবার এই মিটারিং ডিস্ট্রিবিউটারের কাজ কি, পরে আসছি। মিটারিং ডিস্ট্রিবিউটার থেকে 3টে ভাগে ভাগ হয়ে যাচ্ছে। 3টে ভাগ হয়ে তেলটা কোথায় যাচ্ছে বা অয়েলটা কোথায় যাচ্ছে বা ফুয়েলটা কোথায় যাচ্ছে বলা ভালো, ইনজেক্টরে যাচ্ছে। ইনজেক্টরের থ্রু দিয়ে এটা সিলিন্ডারের মধ্যে ঢুকে যাচ্ছে, আর সাথে সাথে এয়ারও আসছে। এবার আপনারা জিজ্ঞেস করবেন যে মিটারিং ডিস্ট্রিবিউটারের কাজ কি। মিটারিং ডিস্ট্রিবিউটারটা অ্যাকচুয়ালি ফায়ারিং অর্ডার ডিটারমাইন করে। ফায়ারিং অর্ডার মানে 3 সিলিন্ডার ইঞ্জিন, এই যে 3 সিলিন্ডার ইঞ্জিন আবার দেখাই, এটা ধরুন 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর। ফায়ারিং অর্ডার হচ্ছে যে কোনটা আগে ফায়ার করবে, মানে কোন সিলিন্ডারটার মধ্যে আগে ফায়ারিং হবে। এবার ফায়ারিং অর্ডারটা একটু বলে দিন, নাহলে আপনাদের বুঝতে অসুবিধা হবে। 4 স্ট্রোক ইঞ্জিন, প্রথমে যখন এই এয়ার আর ফুয়েলটা ভেতরে ঢুকছে তখন কি হচ্ছে, পিস্টনটা নিচের দিকে নেমে যাচ্ছে, তো এটাকে কি বলা হয়, ইনটেক স্ট্রোক। এবার ইনটেক স্ট্রোক হওয়ার পরে যখন পিস্টনটা আবার ওপর দিকে উঠতে থাকে, পিস্টনের ওপর অংশেই এয়ার আর ফুয়েলটা রয়েছে, তো যখন কম্প্রেস হয় তখন কি বলে, সেটাকে কম্প্রেশন স্ট্রোক। তারপরের বারে এয়ার আর ফুয়েলের মিক্সচারটা স্পার্ক প্লাগের সংস্পর্শে আসে। স্পার্ক প্লাগটা যেই স্পার্ক করে, মানে ওই গ্যাসে আপনারা জ্বালেন না এই স্পার্ক মেরে, তো সেরকম স্পার্ক প্লাগ থাকে পেট্রোল ইঞ্জিনে। তো স্পার্ক প্লাগটা যেই স্ফুলিঙ্গ তৈরি করে তখন এই এয়ার আর ফুয়েলের যে মিক্সচারটা আসে সেটায় আগুন ধরে যায়। তো আগুন ধরে গিয়ে কি হয়, একটা বাস্ট করে ভেতরে। যেই বাস্ট করলো তখন কি হলো, পিস্টনটা যেটা আছে পিস্টনটা তখন নিচে নামতে থাকে। এটাকেই বলা হচ্ছে পাওয়ার স্ট্রোক। 4th হচ্ছে পিস্টনটা আবার ওপর দিকে উঠতে থাকে।
ওপর দিকে যখন উঠতে থাকে ততক্ষণে তো আগুন জ্বলে গেছে, ব্লাস্ট ফাস্ট হয়ে গেছে, তখন ধোঁয়া তৈরি হয়ে গেছে। তো ওই এয়ার আর ফুয়েলের মিক্সচারটা ব্লাস্ট করে যে ধোঁয়াটা তৈরি হয়েছে সেই ধোঁয়াটাকে প্রেশার দেয়, পিস্টনটা ওপর দিকে ওঠে। এটা ফোর্থ স্ট্রোক। তো এই ফোর্থ স্ট্রোকে এক্সস্ট ভালভ দিয়ে ওই গ্যাসটা বেরিয়ে যায়। তো সেটাও পরে বলছি, আগেই থার্ড স্ট্রোকটা বলে নিই। থার্ড স্ট্রোকটা হচ্ছে পাওয়ার স্ট্রোক। এই পাওয়ার স্ট্রোকটাতেই কিন্তু ফায়ারিং হয়ে থাকে। তো এই ফায়ারিংটা কোনটায় আগে হবে, 1 নম্বরে হবে না 2 নম্বরে হবে না 3 নম্বরে হবে, তো সেইটা ডিটারমাইন করছে আপনার মিটারিং ডিস্ট্রিবিউটার। ঠিক আছে, কোনোটায় 2 নম্বরটা আগে হয়, 1 নম্বরটা তারপরে হয়, 3 নম্বরটা তারপরে হয়, কোনোটায় আবার 1 2 3 এই অর্ডারেই হতে পারে, আবার কোনোটায় 3 2 1 এরকম অর্ডারে ফায়ারিং হতে পারে। তো সেটাই ডিটারমাইন করবে এই মিটারিং ডিস্ট্রিবিউটার। এবার এই পিস্টনটা যখন ওপর নিচে করতে থাকে তখন সেটা কি কাজ করে, অ্যাকচুয়ালি ক্র্যাঙ্কশ্যাফট থাকে, পিস্টনের তলায় ক্র্যাঙ্কশ্যাফট থাকে, সেই ক্র্যাঙ্কশ্যাফটটাকে ঘোরাতে থাকে। এবার এই ক্র্যাঙ্কশ্যাফটটা যখন ঘুরতে থাকে আলটিমেটলি ফ্লাই হুইলটা করে। এবার ফ্লাই হুইলটা কার সাথে কানেক্টেড থাকে, গিয়ার বক্স, ট্রান্সমিশন এগুলোর সাথে কানেক্টেড থাকে, এবং তারপর কি হয় আলটিমেটলি চাকার সাথে কানেক্টেড থাকে। তো এটাও একটা আলাদা পার্ট, এটাকে নিয়ে আমি আবার পরে একটা কোনো দিন ভিডিও করে দেবো, যে এই ক্র্যাঙ্কশ্যাফট থেকে ফ্লাই হুইল, ট্রান্সমিশন, গিয়ার বক্স, তারপর হুইল কিভাবে কাজ করছে সেটাও নিয়ে একটা ভিডিও বানিয়ে দেবো। তো এই ভিডিওটা লম্বা হয়ে যাবে, আরও অনেক লম্বা হয়ে যাবে, এমনিতেই লম্বা হয়ে যাচ্ছে। তো এটাই হচ্ছে 1 লিটার এমপিএফআই পেট্রোল ইঞ্জিনের কাজ। খুব নর্মাল ভাষায় বোঝাবার চেষ্টা করলাম যাতে আপনারা বুঝতে পারেন লেম্যান টার্মে। এবার আসি 1 লিটার টিএসআই পেট্রোল ইঞ্জিন। এবার এই 1 লিটার টিএসআই পেট্রোল ইঞ্জিনে যে 1 লিটারটা সেটা কি করে ডিডিউস হচ্ছে, সেম ওয়েতে 1 লিটার এমপিএফআই পেট্রোল ইঞ্জিনটা যেভাবে ডিডিউস করেছিলাম 1 লিটার সেভাবেই ডিডিউস হচ্ছে, কারণ এর যে বোর আর স্ট্রোক অর্থাৎ সিলিন্ডারের যে মাপ সেটা একই। পিস্টনটা যতটা ওঠানামা করে 1 লিটার এমপিএফআই পেট্রোল ইঞ্জিনের ক্ষেত্রে 1 লিটার টিএসআই পেট্রোল ইঞ্জিনের ক্ষেত্রে সেমভাবে ওঠানামা করে, সুতরাং ক্যালকুলেশনও এক হবে। এবং 999 সিসি বা 1 লিটার এই ফর্মুলাটাও যেরকম আগে ইউজ করেছিলাম এটার ক্ষেত্রেও অ্যাপ্লিকেবল। এবার আসি টিএসআই এর মানে। টিএসআই মানে হচ্ছে টার্বোচার্জ স্ট্র্যাটিফাইড ইনজেকশন পেট্রোল ইঞ্জিন। ঠিক আছে, এবার এই টিএসআইটা কোত্থেকে এলো, টিএসআই ইঞ্জিনটা অ্যাকচুয়ালি একটা ব্লেন্ডিং হয়েছে, বুঝেছেন। এই টিডিআই যে ডিজেল আছে কিংবা এফএসআই আছে, এফএসআই মানে হচ্ছে ফুয়েল স্ট্র্যাটিফাইড ডাইরেক্ট ইনজেকশন, তো এই দুটো মিক্স করে এই টিএসআই পেট্রোল ইঞ্জিনটা তৈরি করা হয়েছে। এবার এই এমপিএফআই পেট্রোল ইঞ্জিনটা সম্পর্কে আরেকটু বলে নিই। এটা পোলো গাড়িতে ইউজ হতো, ফক্সওয়াগন পোলো গাড়িতে, এবং যখন ইউজ হতো তখন এটা 75 বিএইচপি পাওয়ার জেনারেট করতো অ্যাট দ্য রেট 6200 আরপিএম, আর এটা 95 নিউটন মিটার টর্ক জেনারেট করতো 3000 থেকে 4003 আরপিএম। আরপিএম মানে কি, রেভলিউশন পার মিনিট। কোনটা রেভলিউশন, ক্র্যাঙ্কশ্যাফট। একটু আগে বলছিলাম যে পিস্টনটা ক্র্যাঙ্কশ্যাফটটাকে ঘোরাচ্ছে ওপর নিচে করে করে, তো সেই ক্র্যাঙ্কশ্যাফটটা 1 মিনিটে কতটা ঘুরছে সেটাই হচ্ছে আরপিএম। এর মধ্যে কোনো রকেট সায়েন্স নেই। তো এবার এই টিএসআই পেট্রোল ইঞ্জিনে ফিরে আসি। টিএসআই পেট্রোল ইঞ্জিনটা পরবর্তীকালে ফক্সওয়াগন পোলো গাড়িতে ইউজ হতো, এবং যখন পরবর্তীকালে ফক্সওয়াগন পোলো গাড়িতে এটা ইউজ হতে শুরু করলো তখন এটা 108.62 বিএইচপি পাওয়ার জেনারেট করতে লাগলো 5000 থেকে 5500 আরপিএম এর মধ্যে, আর এটা 175 নিউটন মিটার টর্ক জেনারেট করতো 1750 থেকে 4000 আরপিএম এর মধ্যে। এবার পরবর্তীকালে এই 1 লিটার টিএসআই পেট্রোল ইঞ্জিনটা ফক্সওয়াগন ভার্টাস গাড়িতে এখন ইউজ হচ্ছে, এছাড়া তাইগুন গাড়িতে ইউজ হয়, স্কডার যে কুশ্যাক গাড়ি আছে, স্কডার যে স্ল্যাভিয়া গাড়ি আছে, এই সমস্ত গাড়িতে 1 লিটার টিএসআই পেট্রোল ইঞ্জিনটা ইউজ হয়। 1.5 লিটারও ইউজ হয়, সেটা এখন এখানে আলোচনার ব্যাপার না। তো এখানে যখন এই 1 লিটার টিএসআই ইঞ্জিনটা ইউজ হচ্ছে তখন এটা 114 বিএইচপি পাওয়ার জেনারেট করছে অ্যাট দ্য রেট অফ 5000 টু 5500 আরপিএম এর মধ্যে, আর 178 নিউটন মিটার টর্ক জেনারেট করছে 1750 থেকে 4500 আরপিএম এর মধ্যে। এবার একই ইঞ্জিন বিভিন্ন রকম টর্ক, বিভিন্ন রকম বিএইচপি বিভিন্ন গাড়িতে হচ্ছে কেন, এর কারণটা কি? তার কারণটা হচ্ছে যে এদের ইসিইউটা চেঞ্জ হয়েছে। মানে পোলো গাড়িতে যে ইসিইউটা ইউজ করে এই ইঞ্জিনটাকে ব্যবহার করা হতো সেই সেম ইসিইউ কিন্তু ভার্টাস গাড়িতে বা স্ল্যাভিয়া গাড়িতে ইউজ হয় না, অন্য ইসিইউ ব্যবহার হয়, এবং সেই জন্যই আমরা শুনি না সাচ ইঞ্জিন ইজ টিউন টু প্রডিউস দ্যাট মাচ অফ বিএইচপি। টিউন করা হয়েছে, মানে এই ইঞ্জিনটার হয়তো ক্ষমতা আরও বেশি বিএইচপি জেনারেট করতে পারে, আরও বেশি টর্ক জেনারেট করতে পারে, কিন্তু
এই গাড়িটার জন্যে, স্ল্যাভিয়া গাড়ির জন্যে বা ওয়াটাস গাড়ির জন্যে, কুশাক বা টাইগুনের জন্যে এটাকে সেরকমভাবেই টিউন করা হয়েছে যাতে 114 বিএইচপি পাওয়ার জেনারেট করতে পারে। আর এই টিউনিংটা কিভাবে হয়? ডাইনো টেস্ট হয়, সে অনেক ব্যাপার। ডাইনো টেস্ট ব্যাপারে বলতে গেলে আবার একটা বড় ভিডিও হতে পারে, কিন্তু ছোট করে বলে দিই। বেসিক্যালি ফুয়েলের প্রেশার এটা চেঞ্জ করা হয়, ক্লাম্পিং প্রেশার অফ টার্বো এটা চেঞ্জ করা হয়, এছাড়া হাই প্রেশার পাম্প, এই তিনটে জিনিস চেঞ্জ করা হয়। চেঞ্জ করে বিএইচপি বা টর্ককে চেঞ্জ করা হয়। এটা মোটা করে বুঝে রাখুন, মানে অত গভীরে ঢুকতে গেলে আবার আরেকটা ভিডিও, মানে এই ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। এবার ভার্না গাড়িতে 1.5 লিটার ন্যাচারালি অ্যাসপিরেটেড ইঞ্জিন রয়েছে। এবার আপনাকে কেউ বোঝাতেই পারে যে এই 1.5 লিটার ন্যাচারালি অ্যাসপিরেটেড ইঞ্জিনটার সাইজ এত বড়, এর ক্যাপাসিটি অনেক বেশি, অর্থাৎ এটা অনেক বেশি শক্তপোক্ত ইঞ্জিন 1 লিটার টিএসআই পেট্রোল ইঞ্জিনের তুলনায়। সুতরাং আপনি 1 লিটার টিএসআই পেট্রোল ইঞ্জিনওয়ালা গাড়ি কিনবেন কেন? ভাটাস গাড়ি কিনবেন কেন? আর ভাটাস গাড়ির দাম 13.5-14 লাখ টাকা থেকে শুরু, 18 লাখ টাকা অবধি প্রাইস গেছে। তার থেকে কম দামে 12-13 লাখ টাকায় আপনি ওয়ার্নার 1.5 লিটার ন্যাচারালি অ্যাসপিরেটেড ইঞ্জিন পেয়ে যাচ্ছেন, ইঞ্জিনওয়ালা গাড়ি পেয়ে যাচ্ছেন। তো আপনি নেবেন না কেন? এবার এই কথার মধ্যে কিন্তু উত্তর আছে। একটা 1 লিটার টিএসআই পেট্রোল ইঞ্জিনের দাম একটা 1.5 লিটার ন্যাচারালি অ্যাসপিরেটেড ইঞ্জিনওয়ালা গাড়ির থেকে বেশি হবে কেন? আপনারা হ্যালোজেন বাল্ব ইউজ করতে দেখেছেন প্রায় 20-30 বছর আগে, যখন পাড়ায় ক্রিকেট খেলা হতো তখন হ্যালোজেন বাল্ব লাগিয়ে দিত। কালী পুজো হচ্ছে, হ্যালোজেন বাল্ব লাগিয়ে দিয়েছে, 100 ওয়াটের 150 ওয়াটের হ্যালোজেন বাল্ব লাগিয়ে দিয়েছে। আজকালকার দিনে যখন পাড়ায় কোনো কালী পুজো হচ্ছে বা কোনো একটা প্রোগ্রাম হচ্ছে, তখন হ্যালোজেন বাল্বের জায়গায় একটা যদি 40 ওয়াটের এলইডি বাল্ব লাগিয়ে দেন, তাহলেও সেম পরিমাণে আলো দেবে, এরকম নয় যে কম দেবে। আপনি যদি আজকে মারুতি অল্টোর 1 লিটার ইঞ্জিনকে, ঠিক আছে, ভার্টাসের 1 লিটার টিএসআই পেট্রোল ইঞ্জিনের সাথে তুলনা করেন, তাহলে কি সেটা যুক্তিযুক্ত? মারুতির যে অল্টো ইঞ্জিনটা আছে সেটা কত পাওয়ার জেনারেট করে? 66 বিএইচপি পাওয়ার জেনারেট করছে 5500 আরপিএমে, 89 নিউটন মিটার টর্ক জেনারেট করছে 3500 আরপিএমে। তার থেকে তো অনেক বেশি ভালো ইঞ্জিন এই টিএসআই পেট্রোল ইঞ্জিনটা। এবার ঘরের মধ্যে আপনি একটা 40 ওয়াটের পুরোনো দিনের বাল্ব লাগিয়েছেন, হলুদ বাল্বগুলো যেগুলো হয়, তাতে যা আলো হবে, 40 ওয়াটের একটা এলইডি টিউবলাইট যদি ঘরে লাগান, আলো কোনটায় বেশি হবে? মডার্ন টেকনোলজি যেটা, সেটাই তো মানতে হবে আমাদের। 20-30 বছর আগে একটা সায়েন্স ছিল যে এই সায়েন্সের অনুযায়ী সব থেকে ভালো ইঞ্জিন এটা, কিন্তু এখন সায়েন্স সময়ের সাথে সাথে চেঞ্জ হয়, টেকনোলজি সময়ের সাথে সাথে চেঞ্জ হয়। কালকে যেটা ঠিক ছিল আজকে সেটা ঠিক নাও হতে পারে। সুতরাং আজকের দিনে যে কোনো টার্বোচার্জার 1 লিটার ইঞ্জিন, যে কোনো, মানে ফক্সওয়াগন বলে নয়, স্কডা বলে নয়, যে কোনো টার্বোচার্জ ইঞ্জিন 1 লিটার যদি হয়, তাহলে 1 লিটার সেটা ন্যাচারালি অ্যাসপিরেটেড ইঞ্জিনের থেকে অনেক বেশি শক্তিশালী, অনেক বেশি কর্মক্ষম, অনেক বেশি পাওয়ার জেনারেট করতে পারে, অনেক বেশি টর্ক জেনারেট করতে পারে। তো সেগুলোকে তো আপনি ফেলে দিতে পারেন না। এবার লোকে যদি আপনাকে বলে যে 1.5 লিটার ন্যাচারালি অ্যাসপিরেটেড ইঞ্জিনটা আছে সেটা অনেক বেশি ভালো, অনেক বেশি সুপিরিয়ার, তাহলে সেটা তো বিশ্বাস করার ব্যাপার নেই। কারণ প্রথমত হচ্ছে যে এরা কম টর্ক জেনারেট করে, হ্যাঁ ওরা পাওয়ার সেম জেনারেট করে, মানে আপনার ভার্না গাড়ি 1.5 লিটার যে ন্যাচারালি অ্যাসপিরেটেড ইঞ্জিন আছে সেটাও প্রায় 113-14 বিএইচপি পাওয়ার জেনারেট করছে, কিন্তু টর্কের বেলায় এই গাড়িটা 144 এনএম টর্ক জেনারেট করছে 4500 আরপিএমে। আর 1 লিটার টিএসআই পেট্রোল ইঞ্জিনটা 178 নিউটন মিটার টর্ক জেনারেট করছে 1750 থেকে 4400 আরপিএম এর মধ্যে। অর্থাৎ এর যে টর্কটা আছে সেটা অনেকক্ষণ এরা ধরে রাখছে। অর্থাৎ ভার্টাস গাড়িটা চালাবার সময় গাড়িতে যে আরপিএম এর কাঁটাটা আছে সেটা 1750 আরপিএমে যখন পৌঁছে যাচ্ছে, তখনই সেটা 178 নিউটন মিটার টর্ক জেনারেট করতে সম্মত হয়ে যাচ্ছে, এবং তারপর টানা 4500 আরপিএম অবধি এটা ওই টর্কটাকে ধরে রাখছে, 178 নিউটন মিটার টর্ককে ধরে রাখছে। অর্থাৎ বুঝতে পারছেন যে টর্কটা কতক্ষণ ধরে ধরে রাখছে এই গাড়িটা। ভার্না গাড়িটা দেখুন 4400 আরপিএম এ 144 নিউটন মিটার টর্ক জেনারেট করছে, কিন্তু তারপর যদি আপনি তার থেকে যদি কম হয় আপনার আরপিএমটা, তাহলে টর্ক কম উৎপন্ন হবে, তার থেকে যদি বেশি হয় তাহলেও টর্ক কম উৎপন্ন হবে। অর্থাৎ একটা পার্টিকুলার আরপিএম এ টর্ক বেশি দিচ্ছে, কিন্তু এটা টিএসআই পেট্রোল ইঞ্জিনটা 1 লিটার সেটা অনেকক্ষণ ধরে টর্ক ধরে রাখছে। আর সেই জন্যই যখন আপনি পাহাড়ে গাড়ি চালাবেন তখন এই ভার্টাস গাড়ি চালাতে আপনার সুবিধা হবে, আপনাকে কনস্ট্যান্ট গিয়ার চেঞ্জ করতে হবে না, গিয়ার 1 থেকে 2, 2 থেকে 3 এসব করতে হবে না, আপনি একটা কনস্ট্যান্ট গিয়ারে মোটামুটি লিনিয়ার স্পিডে ওপরে উঠে যেতে পারবেন। কিন্তু অন্য যে সমস্ত গাড়িতে টর্কটা ফিক্স আছে একটা পার্টিকুলার আরপিএমে, তাতে কিন্তু আপনাকে গিয়ারটা
অনবরত চেঞ্জ করতে হবে, অনবরত বললে ভুল হবে, মোর দেন ওয়াটাস গাড়ির যে গিয়ারটা আছে তার থেকে বেশি গিয়ার চেঞ্জ করতে হবে। আর এই যে 1 লিটার টিএসআই পেট্রোল ইঞ্জিনটা, এটা কিন্তু মারাত্মক শক্তিশালী। কারণ 2015 সালে এটা যখন শোকেস হয়েছিল ভিয়েনাতে অস্ট্রিয়াতে যখন শোকেস হয়েছিল, মানে শোকেস গাড়ির হয়, আমরা শুনেছি অটো এক্সপোতে গাড়ির শোকেস হয়, কিন্তু ইঞ্জিনেরও শোকেস হয়ে থাকে। তো এটা যখন ভিয়েনায় শোকেস হয়েছিল তখন এটা 270 মাইন্ড ইট 270 NM টর্ক জেনারেট করতে সম্মত হয়েছিল। এবং তার সাথে সাথে পাওয়ার শুনলে অবাক হয়ে যাবেন, 272 bhp পাওয়ার জেনারেট করেছিল। 1 লিটার টিএসআই পেট্রোল ইঞ্জিন যেটা ওয়াটাস গাড়িতে 114 bhp পাওয়ার জেনারেট করে, 178 নিউটন মিটার টর্ক জেনারেট করে, সেই ইঞ্জিনটা শুধুমাত্র মনোস্ক্রোল টার্বোচার্জারের সাহায্যে আর বুস্টারের সাহায্যে, বুস্টার মানে হচ্ছে ইলেকট্রনিক একটা সুপার চার্জার ছিল, তো এই দুটোর সাহায্যে 270 নিউটন মিটার টর্ক জেনারেট করেছিল, 272 bhp পাওয়ার জেনারেট করেছিল। তো এই ইঞ্জিনের হিস্ট্রি, এইটা হচ্ছে ইঞ্জিন। সেই ইঞ্জিনটা এখন ওয়াটাস গাড়িতে ইউজ করা হচ্ছে। হ্যাঁ, সেই অনুযায়ী তো বলতে গেলে 40%-এর মতো পাওয়ার ইউজ হচ্ছে। এবার এই টিএসআই ইঞ্জিনটা কাজ করে কিভাবে? ওই যে আগে বলেছিলাম, এয়ার আর ফুয়েলটা পুড়ে যাওয়ার পরে যে গ্যাসটা উৎপন্ন হয় সেটা এক্সস্ট ভালভ দিয়ে বেরিয়ে যায়। এবার এক্সস্ট ভালভ দিয়ে তো ন্যাচারালি অ্যাসপিরেটেড ইঞ্জিনের ক্ষেত্রে বাইরে বেরিয়ে যায়, ধোঁয়া হয়। কিন্তু যখন টার্বোচার্জার ইউজ করা হচ্ছে তখন ওই যে গ্যাসটা বেরোচ্ছে সেই গ্যাসটা অ্যাকচুয়ালি টার্বোচার্জারের মধ্যে ঢুকে যায়। এবার টার্বোচার্জারের মধ্যে কি থাকে? দুটো ব্লেড থাকে, একটা হচ্ছে টারবাইন ব্লেড, যেটার জন্য এই টার্বো নাম হয়েছে, আরেকটা হচ্ছে কম্প্রেশন ব্লেড। এবার এই এক্সস্ট গ্যাসটা যখন এই টারবাইন ব্লেডের মধ্যে আসে তখন এই টারবাইন ব্লেডটা ঘুরতে থাকে, আর টারবাইন ব্লেডটা একটা শ্যাফটের মাধ্যমে কম্প্রেশন ব্লেডের সাথে কানেক্টেড থাকে। ন্যাচারালি কম্প্রেশন ব্লেড যেটা আছে সেই কম্প্রেশন ব্লেডটাও ঘুরতে থাকবে। এবার এই কম্প্রেশন ব্লেডটা যখন ঘুরতে থাকে তখন কি হয়? এয়ার যেটা আছে সেই এয়ারটা তখন কম্প্রেস ওয়েতে এই সিলিন্ডারের মধ্যে ঢুকতে থাকে। অর্থাৎ ন্যাচারালি অ্যাসপিরেটেড ইঞ্জিনে যেরকমভাবে এয়ার ঢুকতে থাকে সেরকম এয়ারটা ঢুকতেই থাকে, প্লাস এই কম্প্রেশন ব্লেড বা টারবাইন ব্লেড এগুলো ঘোরার জন্য যে এয়ারটা আসছে সেই এয়ারটাও এর মধ্যে ঢুকতে থাকে। অর্থাৎ এয়ারের পরিমাণ অনেক বেশি ওই সিলিন্ডারটার মধ্যে, পিস্টনটার ওপর দিকে। এবার একটা সোজা হিসেব দিয়ে টারবাইন ব্লেডটা কত আরপিএমে ঘোরে জানেন? 1.5 লাখ থেকে 2 লাখ আরপিএমে টারবাইন ব্লেডটা ঘুরতে থাকে, তবেই গিয়ে এয়ার নতুন করে কম্প্রেশন ব্লেডের মাধ্যমে কম্প্রেসড এয়ারটা সিলিন্ডারের মধ্যে ঢুকতে থাকে। এবার এই দুটো সোর্স থেকে এয়ারটা পিস্টনের ওপরে ঢুকছে, অর্থাৎ পিস্টনের ওপরে প্রেশার অনেক বেশি বেড়ে যাচ্ছে। এবার সেই রেসপেক্টে আপনার ফুয়েল প্রেশার সেটাও বাড়াতে হবে। এবার ফুয়েল প্রেশারটা কিভাবে বাড়াবে? নজেলের যে মুখটা হয় সেটা খুব ছোট হয়। এবার এই নজেলের মধ্যে দিয়ে ফুয়েলটাকে এত জোরে প্রেশার দিয়ে ঢোকানো হয় যে সেটা অনেকটা অ্যাটোমাইজ হয়ে যায়, মানে ধোঁয়া মতো হয়ে যায়। এবার ধোঁয়া হয়ে সেটা ওই এয়ারের সাথে মিশে 4 স্ট্রোক করাতে থাকে। এবার এই নজেলের মধ্যে দিয়ে যে ফুয়েলটা ঢুকছে সেটার প্রেশার কত? 1200 থেকে 1400 বারের মতো। তো এই বার মানে কি? বারটাকে যদি আপনি পিএসআইতে কনভার্ট করেন তাহলে সেটা হচ্ছে 29,000 পিএসআই এর মতো। আমাদের চাকায় 30-32 পিএসআই আমরা হাওয়া দিই, ওটা নজেলের থ্রু দিয়ে যে পেট্রোল বা ডিজেলটা ঢুকছে সেটা 29,000 পিএসআই। মানে ভাবতে পারছেন কতটা প্রেশার। তো যাই হোক, এই যে টার্বোচার্জার ইঞ্জিন এর মধ্যে এয়ারের পরিমাণ তো বেশি থাকে আর ফুয়েলের পরিমাণ কম থাকে, অপেক্ষাকৃত কম থাকে, সেই জন্য এটাকে এয়ার রিচ বলা হয়। তো এই ইঞ্জিনগুলো হলো বেসিক্যালি এয়ার রিচ ইঞ্জিন। এবার এটা তো আলোচনা করলাম একটা টার্বোচার্জার যে ইঞ্জিনে লাগানো আছে সেটা সম্পর্কে। এরকম অনেক গাড়ি আছে যাতে দুটো টার্বোচার্জার থাকে, সেটাকে সুপার চার্জার বলা হয়। এবার এত কিছু জানার পরে আপনাদের মনে একটাই সংশয় হতে পারে, সেটা হচ্ছে বিএইচপি বা টর্ক কি। তবে সোজা কথায় জেনে রাখুন, কারণ এই ভিডিওতে বিএইচপি টর্ক সম্পর্কে আলোচনা করতে গেলে আরও 10-15 মিনিট লাগিয়ে দেবো। তো বিএইচপি হচ্ছে সোজা কথায় কাজ করার ক্যাপাসিটি, ঠিক আছে? আর টর্কটা কি? কাজটা কত তাড়াতাড়ি হচ্ছে, ঠিক আছে? তার মানে বিএইচপি মানে হচ্ছে এবিলিটি টু ডু ওয়ার্ক, আর টর্ক মানে হচ্ছে টাইম টেকেন টু ডু ওয়ার্ক। বিএইচপি হচ্ছে পাওয়ার আর টর্ক হচ্ছে কুইকনেস। 1 লিটার টিএসআই পেট্রোল ইঞ্জিন, 1 লিটার এমপিএফআই পেট্রোল ইঞ্জিন, এগুলো সম্পর্কে মোটামুটি একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম। এবং এই আইডিয়ার মাধ্যমে আমি এটাও বলার চেষ্টা করলাম যে আপনি শোরুমে গিয়ে কিভাবে বিচার করবেন যে কোনো ইঞ্জিনকে। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন। হ্যাঁ, লাইক করলে খুব ভালো লাগে, আর কমেন্ট করলে আরও ভালো লাগে, আর সাবস্ক্রাইব করে নিলে তো কথাই নেই। তো যাই হোক, ভিডিও শেষে একটাই কথা বলবো, যারা 4 হুইলার চালান তারা অবশ্যই সিট বেল্ট পরবেন, যারা 2 হুইলার চালান মাথায় হেলমেট পরবেন। খুব ভালো থাকবেন।